কারেন্ট গেলে আমি যেখানটাতে মুখটা তুললাম বালিশ থেকে, দেখছি সবাই বসে আছে, কিন্তু আমার কোথাও গিয়ে দৃষ্টি চলে যেত বা আটকে যেত কোনো একটা অন্ধকারে। তো কমসে কম 20 থেকে 22 বার ওর স্বপ্ন দেখেছি। স্বপ্নে আমি ওকে ওই পার্টিকুলার চুড়িদারটা পরেই স্বপ্ন দেখেছি, এবং প্রত্যেকবার স্বপ্নে আমি জানি যে ও মরে গেছে, কিন্তু ও বলছে ও বেঁচে আছে। তুমি কোনো নেগেটিভ এনার্জিকে আহ্বান করছো কারোর ক্ষতির জন্য, সেটা কিন্তু বুমেরাং হয়ে তোমাকেই মারে। কিছুর ব্যাখ্যা আছে যেগুলোর উত্তর মেলে না, কিছুর ব্যাখ্যা আছে যেটাকে আমাদের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে, চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে। নমস্কার, অলৌকিকের আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আমাদের সঙ্গে আজকে যিনি আছেন তিনি দিবাত্রী গুহ, এবং তিনি ভীষণ ভালো লেখিকা। মানে আমার সঙ্গে তার আলাপ সেইভাবেই। এবং তুমি নিজের সম্পর্কে একটু বলো। নমস্কার, আমি দেবাত্রী গুহ। আমার জার্নিটা শুরু হয় লেখার মধ্যে দিয়ে, এবং প্রথম লেখা ছিল অলৌকিক বেস করে একদমই। তারপর সেই লেখাটা আমি টার্ন করি অলৌকিক মনস্তত্ত্বের ওপর, মনস্তাত্ত্বিক অলৌকিক বিষয়ে। এবং তাছাড়াও আমি বিভিন্ন রকমের দৈবিক বিষয় নিয়ে লিখি। এই যে এখন চলছে অমৃত কুম্ভ নিয়ে আমার লেখাটা, যেটা অপ নিউজে বেরিয়েছে। এরকম বিভিন্ন বিষয় নিয়ে, যে একটা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ না, বিভিন্ন বিষয়, কিন্তু সেই সমস্ত বিষয়ের মধ্যে কোথাও গিয়ে অলৌকিকতা থাকে, কোথাও গিয়ে বলতে পারো স্পিরিট থাকে, আর কোথাও গিয়ে আবার গভীর মনস্তত্ত্ব থাকে। একদম। এবং অলৌকিক নামটা ওই জন্য আমাদের আশা, একদম ওই জন্য দিদির প্রথম যে দিদির কথার মধ্যেই একটা প্রশ্ন টানবো। এই যে অলৌকিক, তুমি বললে অলৌকিক মনস্তত্ত্ব, তো অলৌকিক কতটা মনস্তত্ত্ব বা কতটা দৈবিক? মানে সবটাই কি মনস্তত্ত্ব আমাদের, না সবটাই অলৌকিক? অলৌকিকতার ব্যাপারে যেটা বলবো, মনস্তত্ত্বটা ভীষণভাবে কাজ করে, কারণ এর দুটো দিক আছে, লৌকিক এবং অলৌকিক। লৌকিক মানে আমাদের যেটা জীবন, আর অলৌকিকে একটা নেগেটিভ সাইড আছে, একটা পজিটিভ সাইড। এইবার মনস্তত্ত্ব, যে আমার মধ্যে কোন মনস্তত্ত্বটা কাজ করছে, আমি ভীষণভাবে পীড়িত, আমি ভীষণভাবে হিংসার বশবর্তী, আমি কাউকে পছন্দ করছি না। বর্তমানে দেখবো একটা ট্রোল সামাজিক সমস্যা, যেটা নিয়ে আমি একটা গল্প লিখেছি, অসুখ। তো এই যে এই মানুষের মধ্যে যে যে চেঞ্জটা হয়, মানুষকে কেন সহ্য করতে পারছে না, কেন তোমার ভালোটা দেখতে পাচ্ছে না, অথচ তুমি তার কোনো ক্ষতি করনি, সেখান থেকে নেগেটিভ ভাইব্রেশন ক্রিয়েট করে। আবার ঠিক তুমি একজন মা, তুমি সন্তানের কি চাইবে, সবসময় ভালো চাইবে, তো তাহলে সেটা একটা পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করছে, এটাই। এবং এই অলৌকিকের সবচেয়ে ভালো যদি উদাহরণ দাও, তুমি তুমি মন্দিরে গেলে তোমার মধ্যে কি মানসিকতা আসে, তুমি সেখানে তোমার মধ্যে পজিটিভ ফিলিংস আসবে। তাহলে এই পজিটিভ ফিলিংসটা কি করে আসে? আর তুমি যদি একটা কোনো মৃত, মানে কারোর বাড়িতে গেলে, সেখানে একজন, তুমি দেখছো সামনে একটি ডেড বডি রয়েছে, সেই সময় তোমার মধ্যে কি ভাবনা আসবে? তখন কি তোমার মধ্যে কোনো ভক্তি ভাবের উন্মেষ ঘটবে? কখনোই না। তোমার মধ্যে কোনো হাস্যরস আসবে? আসবে না। তোমার ওইখানটা একটা পরিবেশ, থমথমে পরিবেশ, তার একটা নেগেটিভ ব্যাপারটা আসবে। সেইখান থেকেই কিন্তু অলৌকিকতার উৎপত্তি। অর্থাৎ কতটা নেগেটিভিটি বা কতটা পজিটিভিটি আমরা সেই এনার্জিটাকে তুলতে পারছি, সেই এনার্জিটাই একটা মানে লেভেলে গিয়ে কিন্তু অলৌকিকে অলৌকিকে পরিণত করে, যেটা বলে অপঘাতে মৃত্যু। কেন 3 দিন অপঘাতে মৃত্যুর কাজ হচ্ছে? এই কারণেই। এটার পেছনে ব্যাখ্যাটা? এর পেছনের ব্যাখ্যা, অপঘাতে মৃত্যু যেটা হয়, যে সে মৃত্যুটাকে কামনা করছে না, হয় সে সুইসাইড করছে জীবনের মানে প্রতি চরম বৃতৃষ্ণা থেকে, অথবা দেখা যাচ্ছে কেউ তাকে মেরে ফেলছে, গায়ে আগুন বা অ্যাক্সিডেন্ট। অর্থাৎ সে একটা ভালো মানসিকতা নিয়ে চলছিল,
কিন্তু তার জীবনটাকে নিয়ে নিচ্ছে, ছিনিয়ে নেওয়া হচ্ছে, বা সে তার জীবনটাকে বিসর্জন দিতে বাধ্য হচ্ছে। আচ্ছা, আত্মহত্যা যেটা, যে মনস্তত্ত্ব আত্মহত্যার পেছনে কাজ করে, তারা তো অলরেডি জানছে যে আমি মৃত্যুর দিকেই ধাবিত। কিন্তু সে কোনখানে, কোন জায়গা থেকে কিন্তু আত্মহত্যা করছে? সেখানে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে সেই মৃত্যু সে মেনে নিতে পারেনি। পারছে না তো, কারণ কোন পর্যায়ে মানুষ আত্মহত্যা করে? প্রবল ক্ষোভ, প্রবল ভাবে ভেঙে যাওয়া, প্রবল ভাবে মানুষ ঠকে গিয়ে তখন কিন্তু আত্মহত্যা, কোনো সুখের কারণে তো কেউ আত্মহত্যা করছে না। অর্থাৎ জীবনটাকে প্রচন্ড ভাবে বঞ্চিত করেছে বা বঞ্চনা দিয়েছে, সেইখান থেকে সে আত্মহত্যা করছে। সেই যে আত্মহত্যা করছে তার কি করে মুক্তি হতে পারে? তা সেটাও যেমন আবার বেশ কিছু কেসে আমি যেমন দেখেছি যে মানে যে কারণ যখন খুঁটিয়ে বার করা হয়েছে যে কেন করেছেন, তখন কিন্তু সেই কারণটা খুবই নগণ্য হিসেবে দেখছি আমরা। তো সেটার পেছনে কি তুমি বলবে যে তার তাহলে মেনে নেওয়ার পারতটা খুব কম? এখনকার দিনে দেখবে বাচ্চাদেরকে, আমাদের সময় ছিল যে শিক্ষকের মারছে, সহ্য ক্ষমতা আমাদের প্রচুর ছিল, যে টিচার মারছে সেটা আমার মা বাবা বলছে বেশ হয়েছে মেরেছে। আমাদেরও জীবনটা ওইভাবেই চলেছে যে টিচার আমাদেরকে মারবে, বকবে, তার অধিকার আছে, এবং মা বাড়ি দিলে আরেকবার মেরে দেবে। আর এখন মা বাবা যদি টিচার মানে বকা তো অনেক দূর কথা, সামান্য যদি বলে তুমি ব্যাড বয় বা তুমি ব্যাড গার্ল, মা বাবা ফেসবুকে পোস্ট করে দিচ্ছে সে টিচারকে নিয়ে। টিচার আমার মেয়েকে এই বলেছে, আমার মেয়ে ভীষণ ট্রমায় চলে গেছে, ডিপ্রেশনে চলে গেছে। কি করে সে একটা বাচ্চা ডিপ্রেশন বুঝছে, কি করে ট্রমা বুঝছে? মা বাবা শিখিয়ে দিচ্ছে ওর কাছে সঙ্গে তুমি মিশবে না। ওর বাবার এই ওই স্ট্যাটাসে বিলং করে, একটা বাচ্চা ছোটবেলা থেকে স্ট্যাটাস বুঝে যাচ্ছে। তাহলে তাকে কিভাবে শেখানো হচ্ছে? পেরেন্টিংটা ভীষণভাবে ভাবে মানে মা বাবা হাতে ধরে সন্তানদেরকে বোঝাচ্ছে তোমাকে ডিপ্রেশনে যেতে হবে, তোমাকে এই হতে হবে, এবং সেখান থেকে সে ভাবছে না এটা মার কাছে আমি নালিশ করলে আমার মা তো ভীষণভাবে প্রতিবাদী, সে ফেসবুকে পোস্ট করে দেবে, সে সোশ্যাল মিডিয়া সাহায্য নিয়ে নেবে। টিচার অন্যায় করেছে কিন্তু আমি অন্যায় করতে পারি না, এই ব্যাপারটা এখন ভীষণ কার্যকর। একদম একদম একদম। তো যেটা নিয়ে কথা হচ্ছিল তাহলে মানে মনস্তত্ত্ব ভীষণভাবেই এই ব্যাপারগুলোতে জড়িত। চাইল্ড সাইকোলজিতে সেটাই বলে কিন্তু, যে বাচ্চাকে খোলা মনে মিশতে দাও ১০ জনের সাথে, বাচ্চার মনটা মাটির দলার মতো হয়। তাকে তুমি চালনা করো না, তাকে তুমি ক্লাসে ফার্স্ট হওয়ার জন্য বলো না, সে গান করবে না আঁকবে, তুমি তাকে প্রেশার দিও না, তুমি তাকে তার মতো মিশতে দাও, খোলা মন। কিন্তু আমরা তার মনটাকে আটকে দিচ্ছি। একদম। আর এই ছোট ছোট ঘটনাগুলোই থেকেই কিন্তু একটা বড় বড় আকার নিচ্ছে, তাদের সহ্য ক্ষমতা চলে যাচ্ছে, এবং তারা কি যে খুব সামান্য কারণেই তারা অনেক বড় রকমের ডিসিশন নিয়ে নিচ্ছে। অনেকেই ভাবতে পারে যে হঠাৎ করে অলৌকিকের পেজে মনস্তত্ত্ব নিয়ে কেন কথা হলো, কেন সে মানে এই যে অনেকে আপনারা মানে রিসেন্ট আমাদের খুব প্রিয় একজন গিটারিস্ট মারা গেছে, তো ওনার যখন উনি মারা গেলেন, হ্যাঁ একদম, তো সবাই বলছে আত্মহত্যা কেন করলো, আমাদের মানে আমরা তো ছিলাম, কেন বললো না? কিন্তু পেছনে কেউ কারণ খুঁজে দেখে না যে সে কি জার্নিটা দিয়ে বিলং করছে, তার সারভাইভটা কত দূর। এবং শুধুমাত্র উনি নন, মানে যারাই এই সুইসাইডাল ব্যাপারটায় যান, তার ব্যাকগ্রাউন্ডে সে ছোট থেকে কিভাবে বড় হয়েছে, তার ব্যাকগ্রাউন্ড কেউ খতিয়ে দেখেন না। সুতরাং এইগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট। বিশেষ করে যারা দেখছেন, বাবা মায়েদেরই বলছি, বাচ্চাদেরকে সেরম ভাবেই ঠিক করে গাইড করে বড় করো, এইটুকুই আমার বার্তা। তো আজকের এপিসোড প্যারানর্মাল কোন একটা এক্সপিরিয়েন্স দিয়ে শুরু করব। দিদি বলো তোমার জার্নি। ফার্স্ট যেটা, যে তুমি যদি বলো আমি কোনোদিনও ভূত দেখেছি কিনা, যেহেতু আমার বেশিরভাগ গল্প মানে ভৌতিক, তো আমি বলবো না আমি কোনোদিন কিন্তু ভূত দেখিনি। কিন্তু আমি ঠিক 5 বছর বয়সে যেটা অনুভব করেছিলাম এবং যার প্রভাব আমার জীবনে এখনো রয়েছে, সেটা হচ্ছে আমার দেখা প্রথম মৃত্যু আমার দিদার মৃত্যু। তো দিদার মৃত্যুর দিন, আমার দিদা অত্যন্ত অল্প বয়সে মারা গেছিলেন। আমার তখন আমার 11th মে জন্মদিন, দিদা মারা যায় 23শে মে, পিজিতে মারা যান। তো 11-12 দিন মনে হয় পিজিতে ছিলেন। তো যেটা হয়েছিল, দিদার মৃত্যুর সময় আমি দেখলাম যে অনেকগুলো ধূপকাঠি জ্বলছে, সবাই দিদাকে সিঁদুর পরাচ্ছে এবং রজনীগন্ধার মালা দিচ্ছে, যেটা হয় ডেড বডিতে।
তো ঘটনাটা শুরু হয় ঠিক তার পরদিন, তখন গ্রীষ্মকাল, সন্ধে নামতো 6টা 6:30 এবং ভীষণ কারেন্টও যেত। তার দিন থেকেই শুরু হয়, সকাল অব্দি আমি একদম সম্পূর্ণ ঠিক থাকি। পরদিন থেকে শুরু হয় আমি ভীষণ আমার সামনে মানে একদম কাছে ওই দিদার যে ধূপকাঠি, রজনীগন্ধা ফুলের মালা এবং সর্বোপরি সিঁদুর, সিঁদুরের কোনো স্মেল হয় না, কিন্তু আমি ভীষণভাবে সেই দিদার গায়ের যে গন্ধটা ভীষণভাবে রজনীগন্ধা, ধূপকাঠি এবং সিঁদুর, মানে কারণ আমি মৃতদেহটাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিলাম, সেই স্মেলটা আমার ভীষণ সামনে থেকে পাওয়া শুরু করি পরদিন সন্ধ্যে থেকে। এবং এমন আমার কাছে ট্রমাতে পরিণত হয়, সন্ধে হলেই আমি বালিশে মুখ ঢেকে বসে থাকতাম। সবাই আসতো বাড়িতে, সবাই আমার ডাকনাম মম, ওট ওট ওট। যেই মুহূর্তে আমি বালিশ ছেড়ে মুখটা তুলতাম, সেই মুহূর্তে মনে হতো মানে গন্ধটা পুরো আমাকে গ্রাস করবে। এবং এমন হলো আমার সন্ধে হলে আমি কিছু খেতে পারতাম না, বমি হয়ে যেত। শুধুমাত্র সন্ধেবেলাটাই। তারপরে জ্বর এসে গেল। রাত্রিবেলা আমার কোনো ঘুম নেই, এত ভয়। লোহার চাবি দেওয়া হচ্ছে, এই দেওয়া হচ্ছে, কিন্তু প্রবল ভয়। আর সেই সময় ভীষণ কারেন্ট যেত। কারেন্ট গেলে আমি যেখানটাতে মুখটা তুললাম বালিশ থেকে, দেখছি সবাই বসে আছে, কিন্তু আমার কোথাও গিয়ে দৃষ্টি চলে যেত বা আটকে যেত কোনো একটা অন্ধকারে। আমার যেন মনে হতো সেই অন্ধকারটা বড় ঘন, কিন্তু আমি সেখানে কিন্তু কাউকে দেখিনি, কিন্তু ফিল করতাম সেই অন্ধকারটা খুব ঘন। তো সেই সময় আমার ঠাকুমা বারবার এরকম অসুস্থ, তখন আমাদের মোবাইল টোবাইল নেই, অনেকটা আগের সময় বলছি। তো বাবার কাছ থেকে খবর পেয়ে ঠাকুমা বলে ইমিডিয়েট ওকে অশোকনগরের বাড়িতে দিয়ে যা, কিন্তু মা ছাড়েনি। তো দিদার কাজ মিটলো, আমি বাড়িতে অশোকনগরের বাড়িতে যেই গেলাম, সম্পূর্ণভাবে একদিনের মধ্যে সে ট্রমাটা কেটে গেল। কিন্তু আবার তখন আমার মা বেরোয়, আপনি যখন ওখানে গেছেন কিছুই হয়নি? কিচ্ছু না, আমার না জ্বর, না সন্ধ্যেবেলা কোনো ভয়, না কোনো গন্ধ পাওয়া, কিচ্ছুটি না। কিন্তু আবার আমি যখনই আমার দাদুর বাড়িতে যেতাম, তখন খুব ঘন ঘন মা নিয়ে যাচ্ছে, যেহেতু দাদু একা বা ছোট মাসির বিয়ে হয়নি। যখনই যেতাম তখন ওটা আরেকটা হালকা হচ্ছে, সেইভাবে মারাত্মক না, কিন্তু ঝটিকা ভাবে সেই গন্ধটা আমার ভীষণভাবে নাকে আসতে লাগলো। এটা 1 বছর পুরো টানা হলো। আচ্ছা। বারবার। এবং আমি সবাই মামার বাড়িতে জানি যে মা দিদার গায়ের গন্ধটা, এবং গন্ধটা খুব সামনে থেকে, কিন্তু হাওয়ার গতিতে গন্ধটা যেন মনে হয় বেরিয়ে যেত। এই এত একটা। এবং সেদিনকে যে ওই গন্ধটা হওয়ার পর থেকে পাওয়ার পর থেকে আমার জ্বর চলে আসতো। তো চলে গেল। 1 বছর পর জিনিসটা আমার মন থেকে সম্পূর্ণভাবে কেটে যায়। কোনোদিনও দিদাকে আমি স্বপ্নেও দেখিনি, কিচ্ছু না। কিন্তু যার গভীর একটা প্রভাব আমার জীবনে এখনো থেকে গেল, সেটা হচ্ছে যে বাড়িতে বলো বা গাড়িতে বলো বা কোনো বদ্ধ রুম বলো, ধূপকাঠি যদি কেউ জ্বালায়, আমি সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়ি ভীষণভাবে। কিন্তু মন্দিরে গেলে হয় না। ভীষণভাবে অসুস্থ, মানে সেই ছোটবেলায় আমার আমার কন্টিনিউয়াসলি প্রথমে মাথার যন্ত্রণা শুরু হবে, তারপরে বমি হয়ে যাবে। আর তুমি বলতে পারো মাইগ্রেনের সমস্যা থেকে ধুনো দিচ্ছি, পারফিউম দিচ্ছি, তাতে আমার কোনো প্রবলেম হয় না। কিন্তু ধূপকাঠির স্মেলটার প্রভাব আমার জীবনে কিন্তু চিরস্থায়ীভাবে থেকে গেল। আচ্ছা, কিন্তু সেটা খুব মানে অবাক করা কথা যে মন্দিরে গেলে হচ্ছে। মন্দিরে গেলে, বেলুড়ে গেছি, সেখানে অনেক ধূপকাঠি জ্বলছে, ভালো লাগছে। বা দুর্গাপুজোর ধরো মণ্ডপের অঞ্জলি দিচ্ছি, সেখানে ধূপকাঠি ধূপকাঠি তো জ্বলেই, কোনো প্রবলেম হচ্ছে না। বা কোনো কালী মন্দিরে গেছি, ধূপকাঠি জ্বলছে, কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু বাড়িতে, মানে বাড়িতে ঠাকুর ঘরই আমি বলছি, যেটা সন্ধ্যেবেলা দেওয়া হয়, কিংবা ধরো কোনো একটা বদ্ধ ঘরে বা গাড়িতে দেখবো অনেকে ধূপকাঠি দেয়, সেই মুহূর্তে আমার কিন্তু শরীরে ভীষণ এফেক্ট হয় আচ্ছা। এখনো অবধি। আমি সেই জন্য সবসময় ধুনো আর কর্পূর জ্বালাই সব সময়। মানে বয়সটা খুবই ছোট তখন। 5 বছর। 5 বছর মানে তখন থেকেই তুমি এই মানে এই তখন থেকে, এবং যত বড় হয়ে দিনকে দিন, মানে গন্ধটা, দিদার গায়ের গন্ধটা চলে যাওয়ার পর থেকে শুরু হয় ধূপকাঠির হ্যাঁ, তো ধূপকাঠির এফেক্টটা চলে আসে, এবং যত দিন যাচ্ছে সেটা আরো বাড়ছে বাড়ছে, কমছে না। আচ্ছা মানে হ্যাঁ, যেটা হ্যাঁ এখন তো মানে একদম সহ্যের বাইরে চলে গেছে, সহ্য সীমার বাইরে চলে গেছে। এটা তুমি কাউকে জানিয়েছিলে? হ্যাঁ, এটা আমি আহ কিছু ডক্টর বলছে মাইগ্রেনের সমস্যা থেকে হচ্ছে, কেউ বলছে ব্রিডিং ট্রাবল থেকে হচ্ছে, ওই স্মেলটা পার্টিকুলার নিতে পারছে না। বাট ধূপকাঠি তো বিভিন্ন স্মেলের হয়, তো একটা ওই ধূপকাঠির স্মেলটাই কেন এফেক্ট করছে, এটা আমি আজ অব্দি মানে আমি বুঝতে পারি না।
না না, এই কিছু প্রশ্নের উত্তর কিন্তু আজ অব্দি আমার ফ্ল্যাট বলো, আমার ফ্ল্যাটে আমি আজ অব্দি কিন্তু কোনোদিনও মানে আমার যবে থেকে আমি ফ্ল্যাটে শিফট করেছি বা আমার বিয়ে হয়েছে, আমি কোনোদিনও ধূপকাঠির প্যাকেট কিন্তু আমি কিনি না, কোনোদিনও না। না না, মানে যার জীবনে যে জিনিসটা রকম ভাবে উপভোগ, মানে উপভোগ বলবো না, মানে এটাকে কোনোদিনও ধূপকাঠি জ্বালাই না পর্যন্ত, কেনা তো দূরের কথা, কেনা অনেক দূরের বিষয়। কোনোদিন আমি মানে কোনো মন্দিরে গিয়ে অনেকে দেখে ধূপকাঠি জ্বালায়, আমি সেটাও কিন্তু করি না। আচ্ছা আচ্ছা দিদি, আর আর এরকম কোনো কিছু? আরেকটা যেটা আমি ঘটনা, যেই জিনিসটা মানে আমার বান্ধবী মারা যায় 11th মে, আমার জন্মদিনের দিনই অ্যাক্সিডেন্টাল ডেথ হয় আর কি। তো মানে আমার নার্সারি থেকে ক্লাস 12 পর্যন্ত ভীষণ ভালো বন্ধু, একসঙ্গে ভীষণ টাইম স্পেন্ড করেছি ভীষণ, কিন্তু তারপরে যে আমরা কলেজে গেলাম, মানে দুজনের কলেজ আলাদা হয়ে গেল, একটা ডিস্টেন্স হয়ে গেল, পুরো একটা গ্যাপ, মানে ধরো 1.5 বছরে হয়তো হার্ডলি আমাদের 2বার কি 3বার দেখা হয়েছে। তো আমি একদিন কলেজ থেকে ফিরছি, তখনই আসে ওর অ্যাক্সিডেন্টের খবরটা। ও চেয়ারনকে ভর্তি ছিল। তো তারপর আমরা স্কুলের বন্ধুরা মিলে ওকে একবার দেখতেও যাই। 5 তারিখে ওর অ্যাক্সিডেন্টটা হয় 5th মে, এবং আ দেখতে যাই, কিন্তু আইসিইউতে আমাদেরকে অতজনকে অ্যালাউ করে না। জাস্ট আমি দেখতে গেছিলাম, সেটা শুয়ে রয়েছে ও। এবং আরো একটা ঘটনা তোমাকে এই ক্ষেত্রেই বলি, যে যেই দিন মানে ওর সাথে আমার লাস্ট বলতে পারো ভালোবাসার মিট হয় আমার জন্মদিনের দিন, মানে ক্লাস 12 এর পর মে মাসে আমার যে 11th মে জন্মদিন হয়, সেদিনকেই মানে সেই লাস্ট আর কি আমরা একসঙ্গে সঙ্গে তারাই ফ্রেন্ড করবো, এবং সেদিনকে ও একটা হালকা হোয়াইট এর মধ্যে অরেঞ্জ কালারের চুড়িদার পরে এসেছিল। তো 11th মে দুপুরের দিকে খবরটা আসে যে ও আর নেই, এবং পোস্টমর্টম করে 12 মে বডিটা আসে। তো আমরা সবাই যাই, মানে ভেঙে পড়ে। তোমার জন্মদিনের দিন ও মারা যায়, এবং 12 মে ওর বডিটা আসে। হ্যাঁ, তো আমরা যাই, এবং মানে ভীষণ প্যাথেটিক ঘটনা একটা। মানে ও সেকেন্ড ইয়ার, আমিও সেকেন্ড ইয়ার, আমাদের বন্ধুরা সবাই সেকেন্ড ইয়ার। 19 বছর আমাদের হয়তো তখন বয়স, 19 কি 20। ওর মা কাঁদতে কাঁদতে ওই চুড়িদারটা ওর গায়ের উপর দিয়ে দিয়েছিল আর কি। মানে ডেড বডিটা তো একদম প্লাস্টিক দিয়ে প্যাক করা ছিল, মানে পোস্টমর্টম করার পর তো কাঁদতে কাঁদতে চুড়িদারটা দিয়ে দিয়েছিল। সেই হোয়াইট কালারের, সেই হোয়াইট অ্যান্ড অরেঞ্জ কাজ করা, যেটা পরে আমার জন্মদিনে ও লাস্ট এসেছিল, মানে ওইটা আমার লাস্ট একটা গেট টুগেদার ছিল। তো বলতে পারো এটা 2025, আর ও মারা গেছে 2010 কি 11 এরকম সালটা। আমি কমসে কম মানে কোনোদিন ওকে চিন্তা ভাবনার মধ্যে সেইভাবে যে ওটা একটা সেই সময়কার ঘটনা, সেই সময় খুব কষ্ট, খুব দুঃখ, কিন্তু তারপরে মন থেকে তো জিনিসটা মুছে যায়। কিন্তু আমি তোমাকে বলবো, কম থেকে আমি এটা নিয়ে আমি লিখেছিলাম জীবন ও মরণের এপারে, এই গানটা দিয়ে, মানে ওর সম্পর্কে বেরিয়েছিলাম। হ্যাঁ, আর যে হয়েছিল কি জানো তো, কমসে কম 20 থেকে 22 বার ওর স্বপ্ন দেখেছি। স্বপ্নে আমি ওকে ওই পার্টিকুলার চুড়িদারটা পরেই স্বপ্ন দেখেছি, এবং প্রত্যেকবার স্বপ্নে আমি জানি যে ও মরে গেছে, কিন্তু ও বলছে ও বেঁচে আছে, মানে এই ও ফিরে এসছে। হ্যাঁ, আমি কোনোদিনও মরিনি। স্বপ্নে ওর এই একবারটা, আমি প্রত্যেকবার 20 থেকে 22 বার আমি তার তলায়, গল্পটার তলায় লিখেছিলাম উত্তর নেই। কেন আমি এই স্বপ্নটাই দেখি, মানে সত্যি, মানে আমি আমারও দেখো গায়ে কাটা দিয়ে আছে যে কেন আমি এই স্বপ্নটা দেখি, কেন, এবং এই একই ড্রেস পরে আসে, এবং কেন এই বার্তাটাই দেয় যে আমি মরিনি, আমি হারিয়ে গেছিলাম, আমি ফিরে এসেছি। আমার তো মৃত্যুই হয়নি। আচ্ছা, হয়তো আমি জানি না ঠিক এরম ভাবে কোনো ড্রিমকে অ্যানালাইসিস করা যায় কিনা, তো এরকম কাউকে জানিয়েছিলে যে এইটা দেখার কারণ? না, আমি এটা নিয়ে সেরকম ভাবে কারোর সাথে আলোচনা করিনি। একটু ভীষণ একটা স্পর্শকাতর বিষয়, এবং মানে বছরে ধরো 2বার দেখলাম স্বপ্নটা, তারপরে আবার ইয়ে হয়ে গেল, এবং কালকে আমি এটা নিয়ে কিন্তু ওর লেখাটা ওকে নিয়ে লিখলাম, যে আমার এটাই মাইন্ডে এলো যে কেন একই স্বপ্ন, এবং এই স্বপ্নে একই বার্তা কেন, একদম তাই। একই বার্তাটা কেন, এবং একই পোশাক পরেও কেন আসে। সেইভাবে তো ওকে নিয়ে আমি কখনো চিন্তা ভাবনা, মৃত্যুর পর পর চিন্তাটা থাকে, কিন্তু আস্তে আস্তে তো সরেই যায়। ফিল হয়ে যায়। এবং এই বার্তাটা কেন দেয় যে আমি মরিনি, আমি আছি। হ্যাঁ, এই মানে আমি এই স্পেসিফিক্যালি এই কথাটাই বলছি যে ধরো এই যে জিনিসটাও বারবার জানাতে চাইছে
এটার ব্যাকগ্রাউন্ডের নিশ্চয়ই কিছু এটা তো কালকে আমাকে একজন অবশ্য বললেন, কালকে আমি গল্পটা পোস্ট করার সঙ্গে সঙ্গে একজন আমাকে মেসেজ করেছিলেন, তিনি কমেন্টও করেছিলেন। তিনি এ সম্পর্কে একটা ব্যাখ্যা কিন্তু আমায় জানালেন, যে বললেন যে ও এত ছোট বয়সে একটা মানে এই ডেটটা তো ও মেনে নিতে পারেনি। বলছে যে সেজন্য নাকি ও এমন একটা পর্যায়ে রয়েছে, যে যেই পর্যায়টায় হয়তোবা মুক্তি হয়নি বা হয়তোবা সঠিকভাবে পিণ্ডদান করেছে কিনা আমি জানি না ফ্যামিলি, যে ও বুঝতে পারছে না যে ওর মৃত্যু হয়েছে কিনা। এটা কিন্তু একজন মানে তুমি যদি দেখো, সে ডিরেক্ট আমাকে কমেন্টে কিন্তু এই ব্যাখ্যাটা উনি দিয়েছেন, এবং তারপরে আমাকে উনি মেসেজও করেছিলেন যে ও এমন একটা বয়সে এমন ভাবে চলে গেছে যে ও বুঝতেই পারছে না। আমি এই জায়গাটাই হিট করছিলাম যে কিছু একটা অ্যানালাইসিস এই জায়গাটা ও বুঝতে পারছে না যে ও নেই, ও আছে, এই বার্তাটাই যেন ও দিতে চাইছে। আচ্ছা তুমি ধরো তুমি তো দেখছো, তোমার আর কোনো বন্ধু বান্ধব? এইটা আমি কাউকে বলিনি সেরকম, আমি গল্পটাই যখন লিখলাম মানে গল্পের মাধ্যমেই প্রকাশ করলাম, গল্পে নামটাও অপরিবর্তিত মানে করে দিয়ে পরিবর্তন করে দিয়েছিলাম, কাউকে আমি সেভাবে জানাইনি বিষয়টা নিয়ে, মানে আচ্ছা, যে এই জিনিসটা যে দেখছি বা এটা যে আমি এতবার দেখেছি, এটা সেভাবে ডিসকাস করিনি জিনিসটা নিয়ে। যেমন দিদার ব্যাপারটা অনেকে জানতো, যে সবাই যেটা ব্যাখ্যা দিয়েছিল, খুব ভালোবাসে, আমি একমাত্র নাতনি ছিলাম, প্রচন্ড ভালোবাসার টান থাকে একদম টান, এবং সেইটা কিন্তু এইটা আমি সত্যি কথা বলতে এখানে ফার্স্ট জানালাম। আর গল্পে একদম। মানে কিন্তু গল্পে লিখেছো ঠিক, কিন্তু সেটা আত্মজীবনী কিনা সেটা অনেকে বুঝতেই পারবে না যে না নিজের। না আমি দিয়ে লিখেছিলাম, কিন্তু আমি আমার ভাষাতেই লিখেছি। হ্যাঁ, কালকেই গল্পটা আমি আর কি মানে হ্যাঁ, আমি জিনিস করেছি, কিন্তু ওটার যে মানে তুমি গল্পের রূপে করেছো আছে আমি বলেই লিখেছি, মানে ওখানে কোনো অন্য আমি কোনো ক্যারেক্টারকে ইয়ে করিনি, শুধু নামটা আমি তাও ব্র্যাকেটেও লিখে দিয়েছিলাম যে নামটা আমি পরিবর্তন না। করেছি। কিছু কিছু ঘটনা কিন্তু মানে এর কোনো ব্যাখ্যা হয় না। হয় না। কারণ আমারও কলেজ লাইফে একটি বান্ধবী, মানে আমরা ওর মৃত্যুর খবরটা এমনভাবে পেয়েছি, সোমবার দিন কলেজ গেছি, খবরের কাগজে বর্তমানে বেরিয়েছে বাবা উনি ফ্রন্ট পেজ। তখন আমরা জানতে পারছি আগের দিন রোববার ও দুপুরেই মারা গেছে অলরেডি। আমরা কেউ সেরকম ভাবে জানতেই পারিনি, এবং খবরের কাগজে যখন বেরিয়েছে ইভেন কলেজকেও ইনফর্ম বাড়ি থেকে কেউ করেনি। তো মানে বাড়ির লোকের এমন পরিস্থিতি যে তারা ইনফর্ম করার মতোই অবস্থাতে নেই। এবং সেখানে আমাদের কলেজ তখনই ছুটি দেওয়া হলো, এবং কলেজ থেকে আমরা কিছুজন মানে বেশ অনেকজন, মানে মোটামুটি 20 জন আমরা ঠিক করলাম যে আমরা ওর বাড়িতে যাবো। কারণ ও আমাদের ভীষণ কাছের ছিল, বিশেষ করে আমার। কারণ আমার কলেজ যাওয়ার সাথীও ছিল, মানে ওর বাড়ি থেকে আসতো, আমি আমার বাড়ি থেকে বেরোতাম, আমরা দুজন কলেজ যেতাম, আবার ব্যাক টু দ্য মানে আমাদের বাড়ি। এরকম ভাবে আমাদের ডেলিকার জার্নিটা ছিল। তুমি বিশ্বাস করবে না, আমরা গিয়ে দেখছি আর ওর মৃত্যুটা অদ্ভুত, মানে ছাদ থেকে পড়ে গেছিল, এবং ছাদটা আমরা নিজেরাই দেখেছিলাম, ভীষণ অদ্ভুত কাটিং। আমি মানে ওরকম কাটিং আমি এখনো অব্দি কোনো ছাদ দেখিনি। মানে কিরকম, ধরো একটা উঁচু পাঁচিল, সেখান থেকে ভি হয়ে নেমে গেছি, আবার উঁচু, মানে ওই ভিটাতে যদি কেউ পা লেগে উল্টে যায় সে কিন্তু পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, খুব বিপজ্জনক ওই ছাদটা। এবং ওর ক্ষেত্রেও আই থিঙ্ক তাই হয়েছে, কারণ এটা কোনো ভাবে সুইসাইডাল কেস তো ছিল না। ওইটাই হয়েছে, ওই শুনেছিলাম যে ওর কানে হেডফোন ছিল, বুঝতে পারেনি, পড়ে গেছে পেছন ঘুরে, ম্যাক্সিটা আটকে পড়ে গেছিল। তো যাই হোক, সেখানে সেদিনকে মানে আমরা যেদিন ওখানে গিয়ে পৌঁছই সেদিনকেই ওর বিকেল 4টের সময় বডি আসার কথা, কিন্তু আমরা অতক্ষণ ওয়েট করিনি। আমরা 12টা 12:30 মতো ওর বাড়ি থেকে ব্যাক করি। আমাদের সেদিনকে মানে যারা যে কজন গেছি আমরা কেউ খাওয়া দাওয়া কোনোভাবে আমরা কিছু করতে পারছি না, কারণ হচ্ছে না ওই জিনিসগুলো। পরের দিন আমি কলেজ যাচ্ছি, এবং মানে তুমি বিশ্বাস করবে না, ওর আই থিঙ্ক ওর 3 দিনের কাজ ছিল। হ্যাঁ, এতে পুরো মানে দিনের কাজ। 3 দিনের কাজ হয়। ওই 3টে দিন মানে আমি যে কিভাবে কলেজ গেছি এবং আমি যে কিভাবে কলেজ থেকে ফিরেছি আমি জানি। মানে আমার খালি মনে হচ্ছে যে ও আমার সাথে সেই সেম তাকানো, সেম মুখ, ও আছে আমার পাশে, আমি পুরো বুঝতে পারছি। এবং ও আমার দিকে তাকিয়ে আছে, ও আমার সাথে কলেজ যাচ্ছে,
আবার কলেজ থেকে ফিরছে, এরকম গেছে আমার 3-4 দিন। মানে এটা আমি পডকাস্টের মঞ্চে প্রথমেই এই জিনিসটা বললাম যে এটা যারা ফিল না করলে বোঝা যায়। যারা এই জিনিসটা চাক্ষুষ না দেখবে, এটা কিন্তু কেউ বুঝতে পারবে। ওই যে আমার সাথে ওর ওই যে 20 মিনিটের একটা জার্নি, 20 ধরো 40 মিনিট সারা একটা বন্ডিং, ওইটা মানে ওই যে 3-4 দিন ওর কাজের মধ্যে আমি যেটা ফিল করেছিলাম, এবং তারপর কিন্তু আমি আর কিচ্ছু করিনি। তাহলে ওই 3 দিনই কেন? 3 দিনই। 3 দিনই কেন? আমি তো এর পরেও ওকে ফিল করতে পারতাম। আর আমার তো দীর্ঘ 1.5 বছরের সাথে কোনো যোগাযোগই ছিল না। মানে আমি তোমাকে বলছি তো, মানে জাস্ট হয়তো 2-3 বার দেখা হয়েছিল। ওর সাথে আমার লাস্ট শুক্রবার দেখা হয়েছে, সোমবার শুনছি সে আর নেই, এরকম ব্যাপার। তো সেখানে মানে খুবই আমার আরেকজনভাবে আরেকটা তথ্য দিয়েছিল যে ওর মৃত্যু এবং তোমার জন্মদিন কোনোভাবে একসাথে মিলে গেছিল, দিনটা। এই দিনটা এক জায়গায় মিলে গেছে কোথাও। বললাম না জীবন, আমি এর জন্যই নাম দিয়েছিলাম জীবন ও মরণের মরণে। মানে জীবন এবং মৃত্যুর ডেট দুটো আমাদের কিন্তু এক হয়ে গেল। মানে আমার যেদিনকে জন্মদিন সেদিনকেই ওর মৃত্যুদিন। একদম তো একদম। সেইটা কোনো কারণ কিনা সেটাও আমি বুঝি না, সত্যি কথা বলতে। কারণ যে প্রচন্ড বন্ধুত্ব, তারপর একটা 1.5 বছরের বিশাল গ্যাপ, তারপরে ওর অ্যাক্সিডেন্ট, যে কিন্তু সেই মৃত্যুটা 11ই মে এবং আমার জন্মদিন এবং মৃত্যুদিন, সেই কানেকশনটা, সেই ডেটটা, হ্যাঁ সেটাই, মানে এই ডেটটা মিলে গেল। একদমই তাই। মানে এইগুলো মানে যারা ফিল না করে তাদের খুব বোঝা যায় না। এবং সবাই খালি একটা জিনিস ভাবে, মানে ভূতের গল্প শুনতে গেলেই অনেকেই ভাবে যে ভূত এসে সামনে ধরা দেবে, হানাহানি করবে, ভীষণ দেয়াল দিয়ে উঠে ব্যাপারটা সেটা হয়। এটা আপনাদেরকে বুঝতে হবে, এটা ভীষণভাবে মনের ওপরে মনের ওপর। এর জন্য মনস্তত্ত্ব দিয়ে আমরা যে শুরুটা করলাম, মনটা একদমই তাই। এটা একটা মানে এটা এই এপিসোডটার যারা গভীরতা বুঝবে তারা বুঝতে পারবে তো জিনিসগুলো সৃষ্টি হয় না। তো এই যে আমরা পজিটিভ এনার্জি এবং নেগেটিভ এনার্জি সব নিয়ে কথা বলি না, দিদি যে কথাটা একদম এপিসোডের শুরুতেই বলেছেন, একদমই সঠিক জিনিস। মানে ওখান থেকেই সবটা নিষ্পত্তি। ঠিক কথা, একদম তাই। যে প্রচুর কামনা বাসনা নিয়ে যায়, সে দেহ ত্যাগ করলেই কি এক নিমেষে তার কামনা বাসনা, হিংসা এগুলো সব চলে যায়? একদমই বলো। কামনা বাসনা একটা সাইড, ধরো হিংসাত্মক ব্যক্তি মারাত্মক হিংসা নিয়ে গেল, ভীষণ একজন নেগেটিভ পার্সন, সে চলে গেল, তা সে যাওয়ার সঙ্গে সঙ্গে কি একদম ডিরেক্ট স্বর্গতে পৌঁছে যেতে পারবে? কখনো কি সেই জিনিসটা হয়? বলো, হবে না। যে মানে জন্মের মানে জন্মে থেকে মৃত্যুর আগের দিন অব্দি সে ক্ষতি চাইছে, সমানে বিভিন্ন হিংসা চরিতার্থ করছে, সে এক মুহূর্তে মৃত্যুর মধ্যে দিয়ে একদম দারুণ মানুষ হয়ে যেতে পারে। মানে মানুষ কেন বলছি, মানে তার আত্মা একদম পবিত্র আত্মা হয়ে যেতে পারে না, কখনোই হতে পারে না। মানে শাস্ত্র পবিত্র আত্মা কথাটা একটা বলে, দেখবে শাস্ত্রে পবিত্র তার একটা ব্যাপার রয়েছে। তো এই পবিত্রটার তো বিপরীতে অপবিত্র ব্যাপারটা থাকে না, অতৃপ্ত ব্যাপারটা থাকে। কেন আসছে কথা না? তাই ঠিক। আচ্ছা, এই যে পবিত্র আত্মা, এর ঠিক ব্যাখ্যাটা? পবিত্র আত্মাটা কিন্তু ভীষণ ভালো, মানে দেখবে যে ভালো, মানে কিন্তু ভালো অনেক রকম ভালো, যেটা আমি তোমাকে আমার দিদার কথাটা বললাম, যে সে কিন্তু ভালোবাসার টানে হয়তোবা এসছে বা করেছে, বা তার ফিলটা আমি পেয়েছি, হয়তো আমার জ্বর এসছে সেটা আমি ভয় পেয়েছি, কিন্তু আমার কি কোনো ক্ষতি সে করেছে? না, কখনোই না। সে ভালোবাসার টানে, ভালোবাসারও কিন্তু একটা টান থাকে, ঠিক। যে ভালোবাসায় আমি তোমাকে ছাড়তে পারছি না, তো এটা কি বলবে? তোমাকে দেখতে ইচ্ছা করছে, আমি তোমাকে মিস করছি, এটা তো ভালোবাসার তাই। তাহলে তাই এই টানটারই তো এই ব্যাখ্যা হয় না? একদম একদম। তাহলে ভালোবাসার টানে কেউ ফিরে আসছে, ঠিক। কে অতৃপ্ত বাসনা চরিতার্থ করতে ফিরে আসছে, কেউ প্রতিশোধ নিতে ফিরে আসছে। তাহলে তুমি প্রত্যেকটা মানুষের ক্যারেক্টার একদম একদম ভালোবাসারটা একদম। আচ্ছা, মনস্তত্ত্ব নিয়েই যখন কথাটা হচ্ছে, তখন এই একটা ব্যাখ্যা আমার খুব জানতে ইচ্ছা করছে। এই যে ধরো যেটা ভূতে ভর করা বলে বা ভূত ধরেছে, এটা কি আদৌ কতটা যুক্তিযুক্ত? মানে এটা কি তার সোল, মানে সোলের সাথে সোল কোনোভাবে মানে বেরিয়ে গিয়ে অন্য সোল সেখানে ঢুকছে, নাকি
তারই মনের কোনো ব্যাপার যে সে অন্যরকম রূপ ধারণ করছে। এটাই ভীষণভাবে মনস্তত্ত্বক জটিলতা যে ভূতে ভর এটা কিন্তু ঠিক নয় এই ব্যাপারটা। এইটাই হচ্ছে মনস্তাত্ত্বিক ব্যাপার যে একজন মানুষ যখন আরেকটা মানুষের রূপ ধারণ করছে বা অনেক ক্ষেত্রে বলে গলার ভয়েস চেঞ্জ হচ্ছে বা সে হিংস্র হয়ে যাচ্ছে হচ্ছে হ্যাঁ অন্য সময় কিন্তু সে ঠিক থাকে। ঠিক থাকছে, কিন্তু এক্ষেত্রে আমি বলবো কিন্তু চিকিৎসা বিজ্ঞানের দ্বারস্থ হওয়া। কেন মানুষের এই যে যে কোন জায়গাটা থেকে সেটা করছে, এক্ষেত্রে এই জিনিসগুলোকে কিন্তু আমি বলবো মনস্তাত্ত্ব বিপর্যয় বা মানসিক বিপর্যয় থেকে করছে। কিন্তু এক্ষেত্রে যে একটা আত্মা তোমার উপর ভর করেছে, একজন ওঝার কাছে গেল বা একজন ইয়ের কাছে গেল, সে ঝাঁটাপিটা করছে, শুকনো লঙ্কা পোড়া গাছ, এগুলো কিন্তু ঠিক নয়। এই জিনিসগুলো এইটা সে কোন পরিপ্রেক্ষিতে করছে হট করে, সেটা খুব মানে দিকটা চেতনাটাকে, এটাই তো আমি বলি যে যে চেতনাটাকে জাগ্রত করতে হবে। যে কিছুর ব্যাখ্যা আছে যেগুলোর উত্তর মেলে না, কিছুর ব্যাখ্যা আছে যেটাকে আমাদের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে, চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে। যে সাপে কামড়ালে আমরা ওঝার কাছে নিয়ে যাচ্ছি, ভূতে ধরলে ঝাড়াতে নিয়ে যাচ্ছি, এইগুলো কিন্তু বলতে পারা যায় যে এগুলোর যুক্তি আমি অন্তত পক্ষে, অনেকে মানতে পারে, আমি কিন্তু এগুলো এই জিনিসগুলোকে আমি মানি না। কারণ যে আত্মা সে কেন অন্যের শরীরের মধ্যে হট করে ভর করবে? সে তো নিজস্ব একটা পাওয়ার রয়েছে। না, নিজস্ব যেমন পাওয়ার রয়েছে, এরকম অনেক জায়গায় মানে শুনেছি যে তার মধ্যে যে 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 শক্তিটা তখন সে মানে মানে কি বলবো, তার তখন মানে বোধহয় সে 20টা পিতলের হাঁড়ি তুলতে পারবে, কাঁসারের হাঁড়ি, এরকম যে পাওয়ারটা তার মধ্যে আসে। তো সেইটাই আমি এক্স্যাক্টলি জানতে চাইছি যে এটা কি পুরোটাই সাইকোলজিক্যাল না? এটা আমার 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 ক্ষেত্রে আমার মনে হয় হয়তো অনেকের সাথে মত মিলবে না, কিন্তু এটা আমার মনে হয় কিন্তু সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। যে ভীষণভাবেই, কারণ এই ব্যাপারগুলোর ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে ভালো সাইকিয়াট্রিস্ট দেখানো বা ভালোভাবে তাকে আর কি প্রপার কাউন্সেলিং করানো, সেই দিকে কিন্তু যেগুলো আর কি আমরা দেখছি এই পিতলের হাঁড়ি তুলছে বা ওরকম গাছের ডালটা ভেঙে পড়ছে বা সামথিং সামথিং জিনিসগুলো, কিন্তু এই বিষয়গুলো খুব আবার মানে বললেও তোমার ইয়ে লাগবে, খুব লৌকিক জীবনে তুমি দেখবে বেশি হচ্ছে। কিন্তু মানে তুমি একদম যদি প্রপার ওয়েতে টাউন বলো, প্রপার টাউনে তুমি এই জিনিসগুলো যত না দেখবে, তুমি একটু গ্রাম্য জীবনের দিকে যদি ঢুকে যাও, তাদের মধ্যে এই ব্যাপারগুলো কিন্তু বেশি হচ্ছে, বেশি মাত্রায় হচ্ছে। তাই নয় কি? তুমি এখন একটা শহরে কিন্তু হট করে একটা ওঝা, মানে ওঝা ব্যাপারটাই নেই ধরো শহরে, কিন্তু তুমি দেখবে একটা গ্রামে কিন্তু এখন রয়েছে, ব্যাপারগুলো রয়েছে একদম তাই না? একদম। তো এই জিনিসগুলো তুমি দেখবে যে এই জিনিসগুলো কিন্তু একটা মানে গ্রাম্য জীবনের ক্ষেত্রে বেশি হচ্ছে, যেগুলো কিন্তু প্রপার টাউনে তুমি এই জিনিসগুলোর ব্যাখ্যা বা এগুলো খুঁজে কিন্তু পাবে না। তো এবার মানুষ বিভিন্নভাবে বিভিন্ন জন্য যে ফিল করে সেটাই, কিন্তু এক্ষেত্রে যুক্তিটা আমি কিন্তু বলবো যে এটা কিন্তু মনস্তাত্ত্বিক বিষয়কে আগে চিকিৎসার প্রয়োজন। আচ্ছা, এবার ধরো মানে আমি এটাকেই আরো ভাঙছি যে কেউ মানে এরকম তো অনেক ব্যক্তি অনেকেই আছে যারা হয়তো ওঝা বা কোনো একটা জায়গায় গিয়ে কোনো তিনি পুরোহিত মশাই হতে পারে, তিনি কোনো তন্ত্র সাধনার লোক হতে পারেন, তো তাদের কাছে গিয়ে যখন গেল জিনিসটা মানে হয়তো কিছু তিনি জানিয়েছেন যে কিছু একটা তার মধ্যে হাওয়া বাতাস বা কিছু লেগেছে এবং সেটা হতে পারে, এবার তিনি ঠিক হয়ে গেলে এটার ব্যাখ্যা কি? ঠিক ওই যে বললাম যে ওই যে মানে ধরো উনার তো হবার কথা না, ওই যে তার যে চিন্তা ভাবনা, ধরো চিন্তা ভাবনা যে ওই ক্যারেক্টারটা ধরো আরেকটা ক্যারেক্টার সে প্লে করছে, বা সে এই যে চুলগুলো ছিঁড়ছে, বা সে যে মানসিক এটা করছে, সে একটা কিছু ভেবে করছে, একটা ভাবনা থেকে করছে, একটা চিন্তা ভাবনা থেকে সে করছে। এইবার সেই চিন্তা ভাবনাটা থেকে যখন দেখা যাচ্ছে যে আরেকজন ব্যক্তি তাকে আরেকটা তার মধ্যে চিন্তা ভাবনার প্রবেশ ঘটাচ্ছে, তো এইটা তোমার থেকে বেরিয়ে গেল, এটা তুমি পাচ্ছ, ওই দ্বারটা ভেঙে গেল মানে তুমি নিস্তার পেয়ে গেলে, তখন তার একটা মেন্টাল রিলিফ হচ্ছে, কিন্তু মেন্টাল মানসিকতার, অর্থাৎ মাথার মধ্যে কিন্তু অনেক কিছু কাজ করে মানুষের মধ্যে দেখবে।
আমরা একটা কথা তোমাকে খুব বলি যে ভালো ডক্টর হলে অর্ধেক অসুখ সেরে যায়। একদমই তাই। কেন? মানুষের মন খুব ভালো থাকলে সে খুব হাসছে, তার শরীর অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। তাহলে সেই ব্যাপারগুলোও তো কাজ করে না? হ্যাঁ, সেটা তো এগুলো তো ভীষণভাবে কাজ করছে যে আমি কি ভাবছি এবং আমার ভাবনার উপরে কি ভাবানো হচ্ছে এবং সেই ভাবনাটাকে কোন দিকে চালিত করা হচ্ছে সবকিছু পরপর প্যারালালি কাজ করছে। এবং সে ভাবছে যে আমি এখানে একেকজনের দেখবে একটা চিন্তা ভাবনা থাকবে যে আমি এই ডাক্তারকে দেখালেই সুস্থ হব, এই ওষুধটা খেলে। এইগুলো কেন হয়? হ্যাঁ, ওটা সাইকোলজিক্যাল তাহলে একটা ব্যাপার। এই জিনিসটা, এই ব্যাপারগুলো তো কাজ করে না? একদম, একদম। তো আজকের আমাদের যে এপিসোডটা একদম পুরোপুরি মনস্তাত্ত্বিক একটা বেস এপিসোড হলো এবং তার সাথে প্যারানর্মাল দিদির কিছু এক্সপিরিয়েন্স। আচ্ছা দিদির মানে কোনো রকম ধরো অলৌকিক ঘটনা, মানে ধরো যেগুলো প্যারানর্মাল না, বাট অলৌকিক, এরকম কোনো কিছু আর আছে? আমার জীবনে যত না অলৌকিক ঘটনা ঘটে, আমি সত্যি কথা বলি, তার থেকে বেশি কিন্তু আমি বাস্তবিক জটিলতাটাকে মানে অনেক বেশি দেখেছি। যে এরকম আমি বেশ কিছু, এই যে তুমি তন্ত্রের কথা বললে, এই যে তন্ত্রের প্রভাব কি নেই? ভীষণভাবে আছে কিন্তু তন্ত্রের প্রভাব। আমি কিন্তু সেই প্রভাব দেখেছি। আচ্ছা, তন্ত্রের প্রভাবই যদি বলেন তাহলে তন্ত্রের প্রভাবে এগুলো করানো যায়? তন্ত্রের এই যে খালা জাদু বা তন্ত্র বলে, তন্ত্রের একটা এমন জিনিস জানো তো, মানে তন্ত্রটা কিন্তু দীর্ঘমেয়াদী প্রভাব কারোর জীবনে থাকে না। মানে যে করছে, যদি খারাপ কাজে তুমি তন্ত্রটাকে ইউজ করো, আমি একজন বড় সাধকের সাথে কথা বলেছি যিনি বামাচারী তান্ত্রিক। তিনি যেটা আমাকে বলেছে, তুমি ভালো কাজের জন্য যা কিছু করবে সেটার প্রভাব ভালো থাকবে। আর যখন তুমি কোনো নেগেটিভ এনার্জিকে আহ্বান করছো কারোর ক্ষতির জন্য, সেটা কিন্তু বুমেরাং হয়ে তোমাকেই মারে একটা সময়। কিন্তু সে তো তারপর করেই যাচ্ছে এবং সেটা সেই কাজ সিদ্ধ হতেও আমি দেখেছি। সিদ্ধ হয়, কিন্তু তুমি তার এন্ডিংটা দেখবে। এন্ডিংটা রেয়ার মারাত্মক হয়। না না, এন্ডিং দেখতে দেখতে যার ওপর করছে সে তো শেষ হয়ে যাচ্ছে। শেষ হয়ে এগুলো ওইগুলো ভীষণ। কারণ আমার চোখে বেশ কিছু ঘটনা এরকম দেখা যে তার উপর সারা জীবনই হয়তো অন্য কেউ এটা আর এটা একটা রাশি চক্রের উপরে সাধারণত ডিপেন্ড করে। হচ্ছে হালকা রাশি, ভারী রাশি, একদম ধনের ওপর ডিপেন্ড করে কোন অবস্থাতে করেছে সেইগুলো। তন্ত্রটা কি এখন না মানুষ ভীষণভাবে, যেটা আরো মানে মারাত্মক। আমার যিনি গুরুদেব এর কথাই আমি বললাম, যিনি আমাকে বলেছিলেন যে তন্ত্রের দিক থেকে এখন যেটা খুব মারাত্মক হয়, এখন হয় কি দেখবে তুমি মানে বারবার ফেসবুক স্ক্রল করতে করতে 72 ঘন্টায় বশীকরণ। এটা কখনো হয়? মানে তার মানে সে কোন নিম্নকোটির সাধনা করছে? তন্ত্র সাধনা তো একটা মানে বড় সাধনার বিষয়, বড় সাধনা। সেটা এখন নোংরা ভার্সায় নামিয়ে ফেলি। উপদেবীর যে ছায়াদেবী থাকে তাদেরকে অতিক্রম করে এরা পিশাচ সাধনা করে। পিশাচ সাধনাটা তো মানে নিম্নকোটির সাধনা। সেই সাধনাটাকে দিয়ে সেই ইয়েটাকে আহ্বান করছে। তো সে তো আর সহজে যাবে না। সে যদি একবার স্বাদ পেয়ে গেল, সে সহজে যাবে না। সে ক্ষতি, তার প্রভাব কোনো মানুষের জীবনে মারাত্মক পড়ছে। তো আবার কোনো মানুষ যে ধরো ধর্মীয়ভাবে রয়েছে বা ইয়ে করে রয়েছে, তার জীবনে সেই এফেক্ট কেটে যাচ্ছে। কিন্তু তন্ত্র সাধনাটাকে আমার মনে হয় যে একটা মানে ভীষণভাবে যারা এটা ঠিকমতো ইউজ করতে না পারে, তার প্রভাব মারাত্মক। এবং এগুলো খুব ইয়ে টাইপের জিনিস, কারণ ক্ষতির জন্য কিছু করা উচিত না। আচ্ছা, তো হ্যাঁ, এটা তো একদমই যে কারোর ক্ষতি চেয়ে মানে এটা অনেকেই ভাবে যে মানে আমি ওর ক্ষতি করছি, আমি নিজে বড়লোক হব বা আমি নিজের উন্নতি করব। হয় না। একদমই হয় না, কিন্তু দিদি হচ্ছে। মানে এইটা এখনকার বাস্তব। এটা আমি না অনেকে রূঢ় বাস্তব। মানে এটা অনেকেই আপনারা ভাববেন যে আমরা হয়তো খুব অবৈজ্ঞানিক কোনো কথা হয়তো বলছি এখানে বসে আছে। এটার পেছনে বিজ্ঞান কতটা আছে তন্ত্রের অনেকেই ভাববে আরে যে তন্ত্রে কিন্তু কোনো বিজ্ঞান কাজই করে না। এটা সত্যি বলছি, তন্ত্র এবং বিজ্ঞান সম্পূর্ণ দুটো আলাদা আলাদা বিষয়। একদম তন্ত্রটা কি সাধনা, প্রক্রিয়া, এবং তন্ত্র হচ্ছে মন্ত্রোচ্চারণের মাধ্যমে। তন্ত্র মন্ত্র দুটো একসাথে যায়। তো এর সঙ্গে তো বিজ্ঞানের কোনো ব্যাপারই আসছে না, বিজ্ঞানের কোনো ইয়েই আসছে না। এবং তো দেখবে এখন হট করে তো তার বিজ্ঞান মানে তো প্রথম কথা তো বিশেষ জ্ঞান। বিশেষ এটা যে কোনো বিষয় মানে ধরো এই যে তন্ত্রমন্ত্র যেটা বললে যে পুরোটাই তো ভাইব্রেশন। ভাইব্রেশন, ক্রিয়া, বিভিন্ন রকমের ক্রিয়া, ভাইব্রেশন,
পুতুল চালনা বলে, মানে জিন চালনা চালনা এই ধরনের বিভিন্ন এটা তো সম্পূর্ণ একটা নেগেটিভ ভাইব্রেশন যদি তুমি তাদের প্রতি মানে করো, সম্পূর্ণ নেগেটিভ জিনিস। তারপরে যুক্তিযুক্ত মনে হয়। চুক্তি দেখো, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আম কিছু, কিছু ক্ষেত্রে আমি বলব এর প্রভাব মারাত্মক। মারাত্মক মানে মারাত্মকই আছে। কিছু, কিছু ক্ষেত্রে কোনো এরকম এক্সপেরিয়েন্স করেছো কখনো? আমি একটা ঘটনাতে এক্সপেরিয়েন্স করেছি যে সময় ধরো আমার মানে প্রেগন্যান্সি পিরিয়ড চলছিল। তো সেই সময় আমি ভীষণভাবে মানে মেন্টাল ট্রমায় চলে যাই এবং আমার ভীষণ রকমের বমি হচ্ছিল। মারাত্মক প্রেগন্যান্সিতে বমিটা স্বাভাবিক, কিন্তু আমার মানে এক গ্লাস জলও যদি খেতাম সেটাও বমি হয়ে যাচ্ছিল এবং কন্টিনিউয়াস সেটা ৭ দিন চলছিল। আমি এবেলা ওবেলা ডাক্তারের কাছে যেতাম। আর তার সাথে আবার প্রচন্ড শ্বাসকষ্ট। আচ্ছা। প্রচন্ড শ্বাসকষ্ট, তখন আমার ৩ মাসের প্রেগন্যান্সি চলছে। তো প্রচন্ড শ্বাসকষ্ট এবং তার সাথে প্রচন্ড বমি। মানে একদম ফ্যাকাশে হয়ে গেছিলাম। ডক্টর ইনজেকশন দিচ্ছে, আ বমি বন্ধের ইনজেকশন দিচ্ছে, নেবুলাইজার করছে, কিন্তু কোনো কিচ্ছু পাচ্ছে না। অথচ আমার বমিও কমছে, এমনকি স্যালাইনও দেওয়া হয়েছিল। বমিও কমছে না, শ্বাসকষ্টও কমছে না। তো সেই সময় আমার ভীষণ রকম না মানে শরীরটার মধ্যে একটা খুব ভালো না লাগা, কিচ্ছু ভালো না লাগা এরকম একটা ব্যাপার ভীষণ কাজ করত। তো এই সময় কেন আমি বললাম তন্ত্রটা আমি ফিল করি। তো আমার হাসব্যান্ড তখন ঘটনাসূত্রে দার্জিলিং এ গেছিল এবং ওখানে বাবা মন্দির মানে টপ অফ দ্য হিল মনে হয় বাবা মন্দির আছে। বন্ধু। ও ওইখানে ফোনে শুনেছি এরকম শরীরটা প্রচন্ড খারাপ, ও বাবা মন্দির থেকে জলও এনেছিল। সেই জলটা হ্যাঁ, তুমি বললে বিশ্বাস করবে না, সেই জলটা খাওয়ার পর আমি সেদিনকে দুপুরে ওর সাথে বসে লাঞ্চ করলাম। তারপরেও যে রুগ্নতাটা ছিল সেদিনকে সন্ধ্যেবেলা ও আবার আমাকে বজরংবলী, আমার নিয়ারেস্ট একটা লোকেশনে বজরংবলী মন্দিরে নিয়ে গেছে। যখন নিয়ে গেছে মানে বললে তুমি বিশ্বাস করো, আমি টোটোয় উঠছি, মানে কোনো এনার্জি নেই। শরীরটা একদম ক্লান্ত ঝিমিয়ে রয়েছে। আ মন্দিরে আমি গেলাম, মন্দিরের চাতালে আমি বসে রয়েছি। আমার টোটালি শ্বাসকষ্টটা কমে গেল। ভীষণভাবে একদম শ্বাসকষ্টটা কমে গেল। কিন্তু আমি কিন্তু কেউ ঝাড়ফুঁক কিচ্ছু না। আমি জাস্ট মন্দিরের চাতালে বসে রয়েছি। আমার শ্বাসকষ্টটা কমে গেল এবং তুমি বললে বিশ্বাস করবে না, আমি যখন ফিরছি বাড়িতে আমি মানে আমার আর ওকে ভর দিয়ে ওই শ্বাসকষ্ট, রুগ্ন মানে মনে হচ্ছে না কিচ্ছু না। মনে হলো যেন শরীরটা পুরো হালকা হয়ে গেল। ওই যে মানে এইটা যে উড়ে গেছে আরো ওই যে ভাইব্রেশনটা ওইটা মানে আমার তখন মনে হয়েছিল যেন আমার উপর কিছু একটা কেউ করেছে। কারণ ওই বাবা মন্দিরে জল খাওয়ার পরই হট করে আবার খিদেটা তৈরি হলো এবং তারপরেই বজরংবলী মন্দির সেদিনকে সন্ধ্যেবেলা গেলাম। সেদিনকেই বজরংবলী মন্দির যাওয়ার পর আমার শ্বাসকষ্টটা কমে গেল। এইটা থেকে আমার মনে হয়েছিল আমার প্রেগন্যান্সি টাইমে, আমি সালটাও তোমাকে বলছি, ২০১৪ নভেম্বর। আচ্ছা, আচ্ছা। আমার কিন্তু মনে হয়েছিল যে কিছু একটা যেন ভার, শরীর থেকে একটা ভার চলে গেল। এইটা আমি ফিল করেছিলাম যে আমার তখন আমার মাকেও বলেছিলাম যে আমার উপর মনে হয়েছে কেউ কিছু করেছে। মা বলছে, "না, না কেউ কিছু করেনি।" কারণ আমি এবেলা, এবেলা ডাক্তার। মানে এত শ্বাসকষ্ট, এত বমি। ডাক্তার হাফ বেলা ভর্তি রেখে স্যালাইন দিচ্ছে, ইনজেকশন দিচ্ছে। কিচ্ছু হচ্ছিল না। এটাও হতে পারে মানে হাওয়া বাতাস সেখান থেকেও কি হয়েছে ব্যাপারটা মানে, কিন্তু আমি কিন্তু কোনো কারোর কাছে মানে কিচ্ছু যাইনি বা কারোর কাছে ইয়ে করিনি বা কিচ্ছু না। কিন্তু ওই বাবা মন্দিরের জল এবং বজরংবলীর মন্দিরে এই দুটো বজরংবলী তো একাই আছে। আমি রোজ হনুমান চালিসা পাঠ করি। এই আজকে তোমার এখানে আসার আগে আমি আমার ইষ্ট দেবতা তারকনাথের কাছে পুজো দিয়েই এলাম। একদম, একদম। আর মানে এবছর তো মার্চকে ডিনোট করছে বজরংবলীরই বছর। একদম বজরংবলীকে মঙ্গলের বছর একদম মঙ্গলের বছর। বজরংবলীকে নমস্কার জানিয়ে আজকে আমাদের এপিসোড শেষ হচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। দিদি তুমি দিদি অনেক গ্রুপে লেখেন, হয়তো আমি নামগুলো বলতে পারি। ভূত 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 ভূতের গল্প, দেশি ভূতানেশি তোমার ভূতের গল্প চলে। আর বাকি গ্রুপগুলোতে কিন্তু আমার মানে যে অন্য লেখাই যে আমার যেগুলো কাগজে হলো বেড়ায় সেগুলো হ্যাঁ, হ্যাঁ, উনি কাগজেও লেখেন, ভীষণ ভালো লেখিকা। কারণ আমার পার্সোনালি মানে আমি উনার লেখা আজকে বোধহয় অনেক মানে ১ বছরের মতো আমার দোলের বুড়ি থেকে লেখা আমি তারপর থেকে পড়ছি। তো আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। আপনাদের মূল্যবান বক্তব্য নিশ্চয়ই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো। আপনার যে বিষয় এখানে তুলে ধরা হলো সেইগুলো কিরকম লাগলো সেগুলো আপনারা জানাতে একদম ভুলবেন না। আজকের জন্য এটা নমস্কার।